আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছে ভীষণ মজার আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো চানা মশলা। আর এই চানা মশলাটা রান্না করে দেখানোর চেষ্টা করব একদম রেস্টুরেন্টের মতো করে। আর এইভাবে এটা রান্না করলে কিন্তু খেতে হবে অসাধারণ। ভাত, রুটি, পরোটা কিংবা নান রুটির সাথে কিন্তু খেতে এটা অসাধারণ লাগে। তো চলুন এই রেসিপিটি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে কাবুলি ছোলা বা কাবুলি চানার ডাল। তো এই চানার ডালটা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি হবে। আর এটা এখন দেখতে এই ছোটো মনে হচ্ছে ঠিকই, তবে এটা ভিজিয়ে রাখার পরে কিন্তু অনেক বেশি বেড়ে যায়, 2 গুণের থেকেও বেশি বেড়ে যায়। তো সেই জন্য ভিজিয়ে রাখতে হবে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। বেশি ভালো হয় ওভারনাইট ভিজিয়ে রাখলে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখবো। এখন তো পানি দিয়ে দিলাম, এবার ভিজিয়ে রাখবো। চলে এসেছি প্রায় 8 ঘন্টা পরে। আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর রাতে ভিজিয়ে রাখার ফলে দেখুন এটা ফুলে কতটা বড় হয়ে গেছে। 2 গুণের থেকেও কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে এটা। তো এটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এবার এটাকে সেদ্ধ দিতে হবে। তো সেদ্ধ করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা ডিপ হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই ছোলার ডালটা দিয়ে দিলাম। আর এটা অবশ্যই ভালো মতো কিন্তু ধুয়ে নিতে হবে। আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, মানে ভেজে রাখার পরে আমি ধুয়ে রেখেছিলাম। তো এখানে ছোলার ডালটা ফুলে যাওয়ার পরে যতটা হয়েছে তার থেকেও কিন্তু 3 গুণ দিতে হবে এখানে পানি। তো সেই হিসেবে আমি পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, একটা বড় এলাচ, 2টা ছোট এলাচ, একটা স্টার মশলা, আর দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি। তো এইগুলো দিয়ে ঢাকনাটাকে দিয়ে তারপরে আমি এটাকে সেদ্ধ হতে দিয়েছি। তো দেখুন বলক চলে এসেছে, চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম। তো এরকম বলকাচ্ছে এখন। তো এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর একদম নরমও হয়ে যাবে, পানিটাও কিন্তু কমে যাবে। আর এইখান থেকে যে পানিটা থাকবে ওটা কিন্তু আমি পরবর্তী সময়ে রান্নার কাজে ব্যবহার করব। তো এই দেখুন প্রায় 35 মিনিটের মতো লেগেছে এটা ভালো মতো সেদ্ধ হতে। আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিন্তু সেদ্ধ করেছি, একদম নরম হয়ে গেছে। আর পানিটা দিয়েছিলাম আমি প্রায় 3 গুণ, সেটা কমে গিয়ে কিন্তু মাত্র 2 কাপের মতো আছে। আর তো সেই পানিটাই কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করব। আর ছোলাটা কিন্তু একদম নরম হয়ে গেছে দেখলেন। তো এবার এটাকে নামিয়ে একটা পাশে রেখে দিয়ে আমি চুলে অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে তেল, সয়াবিন তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বাটা। আর এই যে পেঁয়াজ বাটাটা দিলাম, এটা কিন্তু তেলটা খুব বেশি গরম করে তারপর দিতে যাবেন না, কারণ পেঁয়াজ বাটার পরে কিন্তু পেঁয়াজের যে জুসটা ছিল সেটা বের হয়ে এসেছে। তো সেজন্য খুব বেশি গরম তেলে দিলে কিন্তু খুব বেশি ছিটবে। তো এই জন্য তেলটা যখন সামান্য গরম হয়ে এসেছে তখনই কিন্তু আমি পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে একটু ভেজে নিব। তো প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা। তো এগুলো আমি এখনই দিয়ে দিলাম একসাথে, যেন পেঁয়াজের সাথে ভাজা হয়ে যেতে পারে সেই জন্য। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়ামে রেখে তারপর আমি ভেজে নিচ্ছি। তো এই দুটো উপকরণ পেঁয়াজ বাটার সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণে জিরা বাটা। এই জিরা বাটাটা দেওয়ার বদলে কিন্তু জিরার গুঁড়াও দিতে পারেন। তো আমি বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার একসাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একদম একটু ব্রাউন হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই জন্য কিন্তু একটু সময় দিতে হবে, যেহেতু বেটে রেখেছিলাম পেঁয়াজটা, তাই সহজেই কিন্তু এটা ভাজা হতে চাইবে না। বেশ একটু 6 থেকে 7 মিনিট সময় দিতে হবে। তো এটা ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু ব্রাউন হয়ে এসেছে। এবার এখানে একটু গুঁড়া মশলা ব্যবহার করব, সেজন্য আগে থেকে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে কিন্তু মশলাটা পুড়েও যেতে পারে, সেজন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে কিছুটা পানি দিয়েছি। তো এখানে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে, কারণ সেই যে সেদ্ধ করা পানি দেবো সেখানেও কিন্তু লবণ আছে। এবার আমি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি এখানে শাহি গরম মশলার গুঁড়া। তো এগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর জিরা বাটা তো দিয়েছিলাম, সেজন্য জিরার গুঁড়াটা এখানে ব্যবহার করলাম না। এবার প্রথমে এই গুঁড়া মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন কোনো ধরনের মশলার কাঁচা গন্ধ না থাকে। তো এই জন্য খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, আর তেলটা যেন উপর দিকে একদম ভালো মতো ভেসে ওঠে। তো দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, আর কষানোও কিন্তু একটু হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। আমি মাঝারি সাইজের 2টা টমেটো পেস্ট করে রেখেছিলাম, পানি ছাড়া। টমেটোর মধ্যে যে পানিটা আছে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে, সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম।
তো ফ্রেশ ক্রিমটা যদি না দিতে পারেন সেক্ষেত্রে একটু টক দইও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে টক দইটা আর দিইনি, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো এখন কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর মধ্যে থাকা যে জুসটা আছে সেটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এটা শুকিয়ে গিয়ে কিন্তু তেলটা একদম উপরের দিকে ভেসে উঠবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, যত ভালো করে কষিয়ে নেওয়া হবে এটা খেতেও কিন্তু তত ভালো হবে। একটা পর্যায়ে দেখা যাবে যে কষানো হয়ে গেছে আর একদম নিচে লেগে লেগে যেতে চাইবে, তখন বুঝতে হবে যে এর মধ্যে থাকা পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর যে মশলাটা একটা আঠালো ভাব কিন্তু চলে আসবে, দেখলেই বোঝা যাবে। তো আমাদের এটাও কিন্তু একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও কিন্তু একদম আলাদা আলাদা হয়ে গেছে মশলা থেকে। এখন এখানে কোনো পানি নেই, শুধু তেল মশলা ছাড়া। তো এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি যে পাত্রটার মধ্যে করে প্রথমে চানা মশলাটাকে চানাটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম সেখান থেকে আমি ছেঁকে চানাটাকে প্রথমে তুলে এখানে দিয়ে দিচ্ছি, আর যে পানিটা থাকবে সেটা আমি একটু পরে রান্নার কাজেই ব্যবহার করব। তো চানাটাকে একটু ছেঁকে আমি তুলে নিচ্ছি। এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এই মশলার সাথে। তো এই জন্যই কিন্তু পানি থেকে ছেঁকে তারপর আমি এটাকে দিয়েছি, যেন পানিটা পরবর্তীতে আমি দিতে পারি। তো এটাকে একটু ভালো মতো কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট পরে এটা যখন ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দেখবেন যেটা একদম শুকনো শুকনো একটা ভাব চলে আসবে, তেমন কোনো ভেজা ভাব কিন্তু আর এখানে থাকবে না। মশলাটা একদম শুকনো শুকনো একটা ব্যাপার চলে আসবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই যে ছোলা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, সেই যে পানিটা রয়ে গিয়েছিল সেই পানিটা আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো। তো শুকিয়ে কিন্তু 2 কাপের মতোই হয়ে গিয়েছিল পানিটা, আমি দিয়েছিলাম প্রায় 7 কাপের মতো হয়তোবা, তো সেখান থেকে 2 কাপের মতো আছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে দেখুন মশলাটা কিন্তু এখনই অনেকটা ঘন, তবে একটু পরে আরও বেশি ঘন হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে কম আঁচে রান্না করব। এই কম আঁচে রান্না করার ফলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর পানিটাও বেশ অনেকটা শুকিয়ে গেছে দেখুন, আর কালারটাও কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে। এই গ্রেভিটা এখন একটু দেখুন যে কতটা ঘন হয়েছে। তো চাইলে কিন্তু এমনও রাখতে পারেন, আরও একটু ঘনও করে নিতে পারেন, এটা সেটা নির্ভর করে আপনার পছন্দের উপরে। ভাত, রুটি, পরোটা কী দিয়ে খাবেন সেই হিসেবে কিন্তু আপনি আপনার পছন্দের মতো গ্রেভিটা রেখে দিতে পারেন। আমি এমনই রাখবো কারণ এটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরও একটুখানি ঘন হয়ে যাবে, তো সেজন্য আমি এরকম এটাকে এখন নামিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু জাদুর মতোই টেস্ট কিছুটা হলেও বেড়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো, খুব বেশি আমি দেইনি, এখানে অল্প করে একটু দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে তারপর চুলা থেকে আমি এটাকে নামিয়ে নেব। তো মেশাতে মেশাতেই কিন্তু গ্রেভিটা আরও একটু ঘন হয়ে গেছে দেখুন, একদম মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে। এবার চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি। অসাধারণ এই রেসিপিটি কিন্তু খুব সহজেই রান্না করে নেওয়া হয়ে যায়, তবে এইভাবে রান্না করলে কিন্তু একদম সেই রেস্টুরেন্টের মতোই লাগবে। এবার এটাকে রুটি, পরোটা, ভাত অথবা পোলাও অথবা এটাকে নানের সাথেও কিন্তু সার্ভ করে দিতে পারেন, সবাই বেশ পছন্দ করে কিন্তু খাবে। আর একবার খেলে বারবার খেতে চাইবে, কারণ এর স্বাদ কিন্তু সহজে ভুলে যাওয়ার মতো নয়, একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু এটা হয়েছে। আমি এটাকে সার্ভ করে দিয়েছিলাম পরোটার সাথে, আর খেতে হয়েছিল অসাধারণ। আমার বাড়িতে সবাই পছন্দ করেছে। এই শীতের সন্ধ্যায় কিন্তু এ ধরনের খাবার হলে আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।